ভেজা গামছাটা কাঁধে নিয়ে বাথরুম থেকে বেরোলাম। পরনে ছিল একটা নীলচে গেঞ্জি আর ট্রাউজার। ভেতরের ভেজা ভাবটা এখনো কাটেনি। খোলা চুল ভিজে সিথি দিয়ে জল গড়িয়ে নামছিল। ঘরে ঢুকতেই দেখি মা দরজার পাশে দাঁড়িয়ে, চোখটা আমার দিকে স্থির। মা বলল, শুনলাম তোর নাকি নতুন চাকরিতে ছুটিছাটা নেই। তুই যদি একটু ছুটি নিতে পারতি তবে এই শরৎকালটা অন্যরকম যেত। এখন তো শুধু কাজের তাড়া। আমি প্রান্ত, বয়স ৩৭। এই শহরে নিজের ছোট সংসার পেতেছি প্রায় ১০ বছর। বাবা নেই, মা মঞ্জুরি এখন আমাদের পুরানো কুমিল্লার চান্দিনার বাড়িতে একা থাকেন। বাবা অরুণ সরকারি স্কুলে শিক্ষক ছিলেন। খুবই শান্ত স্বভাবের মানুষ, নিজের নিয়মে চলতেন। আর মা, তিনি ঘরের ভেতরেই নিজেকে সাজিয়ে রাখায় ব্যস্ত এক গৃহিণী ছিলেন। আমাকে দেখে অনেকে বলতো, দিদি আপনি যেন শিউলি ফুলের মতো, একটু আলতো। শুনে হেসে বলতেন, আরে বাবা, ফুল তো আমি ভালো করে দেখতেই পারি না, সারাদিন তো সংসারে চলে যায়। কিন্তু আমি জানতাম মনে মনে মা একটু খুশি হতেন। আসলে এখনো নিজেকে সময় দেন। হালকা রঙের শাড়ি পরেন, কপালে ছোট টিপ আর হাতে শাখাপলা। আয়নায় নিজেকে দেখলে মনে হয় কে বলবে তার বয়স ৬০-এর কোঠায়। তার ত্বক এখনো বেশ মসৃণ, সিথিতে একটু সিঁদুর, ঠোঁটে হালকা হাসি। এইভাবেই দিনটা শুরু করেন। ঠাকুর ঘরে ধূপের গন্ধ, উঠোন মোছা আর চায়ের ধোয়া। আমাদের সংসার মোটামুটি ঝগড়া হয় না, হাসিও তেমন নেই। বাবা খেয়াল রাখতেন ঠিকই, কিন্তু তাদের মাঝে সেই আবেগপ্রবণ গভীরতাটা ছিল না। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু বাবার চলে যাওয়ার পর মনটা মাঝে মাঝে ফাঁকা ফাঁকা লাগে। আমাদের একটাই ছেলে, অর্ণব। এখন সে চট্টগ্রামের একটি বোর্ডিং স্কুলে পড়ে। ৩ মাসে একবার বাড়ি আসে। ও এলে মায়ের বাড়িটা যেন আবার বেঁচে ওঠে। কিন্তু বেশি দিন থাকে না। এদিকে মায়ের পুরনো বাতব্যথার সমস্যাটা হঠাৎ করে বেড়ে গেল। ডাক্তার বলেছে নিয়মিত ফিজিওথেরাপি আর গরম জলের সেক দিতে হবে। তাই আমি ঠিক করলাম আমি কদিনের জন্য বাড়িতে যাব, মায়ের পাশে থাকব। কয়েকদিনের জন্য নিজের রোজকার জীবন থেকে ছুটি নেব। একটু ভয় লাগছিল, মা একা থাকাটা ঠিক পারেন না। তাই আমি আমার স্ত্রী মেঘলাকে বললাম, কদিন বাপের বাড়ি থেকে যা, আমি মায়ের কাছে থাকব। মা একা থাকবেন আর আমি থাকলে তার যত্নটাও হবে। মেঘলা রাজি হল। সেও ভার্সিটিতে পড়েছে, শান্ত স্বভাবের আর পড়ালেখায়ও ভালো। আমি তাকে অনেক বছর আগে দেখেছিলাম, তখন ক্লাস 9-এ ছিল। এখন নিশ্চয়ই অনেক বদলেছে। আমি যাওয়ার একদিন আগেই মাকে ফোন করে বললাম, মা, কালকে দুপুরে আমি চলে আসব কি? শুনে ভাবলাম, দেখা যাক মা এখন কেমন আছেন। বয়স হলে মানুষ অনেক সময় চোখে মুখে একটু আলাদা ছায়া আসে। তাও ভাবছিলাম অন্তত আমি থাকলে তার শরীরের দিকে খেয়াল রাখা যাবে। সেদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আয়নায় দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম। মায়ের জন্য কিছু পছন্দের খাবার আর ওষুধ ব্যাগে গুছিয়ে নিলাম। আয়নায় চোখ পড়তেই মুচকি হেসে ফেললাম। এখনো আয়নাটা যেন আমার কর্মব্যস্ততাকে মনে করিয়ে দেয়। পরদিন সকালে মেঘলা রওনা দিল তার বাপের বাড়ির দিকে। আমি দরজায় দাঁড়িয়ে ব্যাগ এগিয়ে দিলাম। সে বলল, নিজের খেয়াল রেখো আর মাকে সময় দিও। মাথা নেড়ে জানালাম। তখন চোখে মুখে একটা অদ্ভুত অনুভব খেলে গেল। বারান্দায় দাঁড়িয়ে রইলাম। গাড়িটা বাঁক ঘুরে মিলিয়ে যাওয়ার পরও কিছুক্ষণ চুপচাপ রইলাম রাস্তাটার দিকে তাকিয়ে। বুকের ভেতর হালকা শূন্যতা। ঘরে ফিরে আস্তে করে দরজা বন্ধ করে দিলাম, এমন নিঃশব্দে যেন দেয়ালও টের না পায়। বিকেলের দিকে রান্না সেরে ফেললাম। মায়ের জন্য পছন্দের ডাল, আলুর ভাজি আর রুই মাছের ঝোল। খাওয়ার সময় মা পাশে থাকলে মনটা জমে, না হলে নিজের পাশে একা বসে খেতে যেন ঠিক মন চায় না। দুপুর 2টো নাগাদ আমি বাসের টিকিট কেটে রওনা দিলাম। বুকটা একটু ধক করে উঠল। ব্যাগটা কাঁধে নিয়ে বাসের দিকে এগোলাম। বাস যখন চান্দিনায় পৌঁছাল তখন বিকেল 4টে। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে দেখি এক মধ্যবয়সী নারী। চোখে চশমা, পরনে হালকা বেগুনি রঙের সুতির শাড়ি আর সেই চেনা হাসিটা। একটা নরম গলা, কিন্তু তার ভেতরে যেন আর একটা সুর, ওমা প্রান্ত, এত রোগা হয়ে গেছিস। দরজাটা পুরো খুলে দিলেন। আমার মুখে লাজুক হাসি, চোখটা আমার দিকেই আটকে। আমি ঘরে ঢুকে বসলাম। মা আমার সামনে এক গ্লাস জল এগিয়ে দিলেন। তোর শরীরটা কি ঠিক আছে বাবা? তোকে দেখে মনে হচ্ছে অনেকটাই বদলে গেছিস, মা বললেন। আমি হেসে বললাম, বয়স বাড়লে আর অফিস সামলালে একটু গুছিয়ে নিতে হয় নিজেকে। কথাটা সহজ, কিন্তু ভেতরে একটা ভিন্ন ভাব ছিল। মা টের পেলেন কি? মা ঘরের এদিক ওদিক তাকাচ্ছিলেন।
মাঝে মাঝে তার চোখটা একটু বেশি সময় আমার দিকেই ছিল। আমি সেটা বুঝেও কিছু না জানার ভান করলাম। চলাফেরা ছিল একদম স্বাভাবিক, কিন্তু মায়ের দৃষ্টি যেন সবকিছু একটু বেশি মনোযোগে খেয়াল করছিল। আমি রান্নাঘরে গেলাম মায়ের জন্য চায়ের জল বসাতে। তখন মা পাশে এসে দাঁড়িয়ে বললেন, প্রান্ত, আমি নিজেই নিতে পারি। আমি বললাম, না না, তুমি তো এখন একটু অসুস্থ, আর তুমি যেহেতু আমাদের ঘরের প্রধান, তাই খেয়ালটাও একটু বেশি রাখা আমার দায়িত্ব। বলার সময় খেয়াল করলাম নিজের গলার স্বর একটু কোমল হয়ে গেছে। মা খেতে বসেছেন। আমি দূরে বসে পাখা করছিলাম। চোখের কোণায় দেখি খেতে খেতে তিনি মাঝে মাঝে তাকাচ্ছেন। একবার আমার টি শার্টের কলারটা একটু সরে গিয়েছিল, বুকের পাশটা সামান্য দেখা যাচ্ছিল। আমি সঙ্গে সঙ্গে কলারটা ঠিক করে নিলাম। তখনও দেখি মা একটু থমকে আমার দিকেই তাকিয়ে। আমি চোখ নামিয়ে বললাম, খাওয়ায় মন দাও, চেয়ে চেয়ে কিছু পাওয়া যাবে না। ঘিমা হেসে বললেন, তোর যত্ন করার ধরনটা কিন্তু একদম আলাদা বাবা। দুপুরের আলো একটু কমে গেলে ঘরে এক ধরনের শান্ত অলস ভাব নেমে এল। আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ পেছনে টের পেলাম মা এসে চুপচাপ দাঁড়িয়ে। কিছু বলছে না, কিন্তু তার নিঃশ্বাস যেন খুব কাছ থেকে ছুঁয়ে গেল। ভেতরটা হালকা কাঁপছিল। নিজেকে একটু সামলে বললাম, তোমার ফিজিওথেরাপির সময় হয়েছে, চাইলে গিয়ে একটু গরম জলের সেঁক নিতে পারো। মা চলে গেলেন ঘরে, আর তখনই বুঝলাম এই সম্পর্কটা শুধু দায়িত্বের গণ্ডিতে আটকে থাকবে না। কিছু একটা শুরু হয়ে গেছে, একদম নিঃশব্দে কিন্তু স্পষ্টভাবে। পরদিন সকাল 8টায় আমার ঘুম ভাঙল। জানালার ফাঁক গলে রোদের চিকন একটা রেখা কপাল ছুঁয়ে যাচ্ছিল। আমি উঠে বসলাম। চোখে মুখে এখনো ঘুমের ঘোর। গায়ে ছিল নরম সুতির পাঞ্জাবি। বিছানার চাদরটা একটু এদিক ওদিক। গতকালকের মুহূর্তগুলো হঠাৎ মনে পড়তেই ঠোঁটে হালকা একটা হাসি খেলে গেল। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে একটু বিরক্ত লাগল। এখনো কাজের লোক আসেনি। আমি বাথরুমে গিয়ে মুখ ধুয়ে এলাম। চুলটা খোলা রেখেই বেরোলাম। ডাইনিং টেবিলে দেখি একটা ছোট্ট নোট। ঘুম ভাঙলে বলবি, আমি বারান্দায়। মা। আমি এক কাপ চা বানিয়ে বারান্দার দিকে ডাক দিলাম, মা, একটু ভিতরে এসো তো। তিনি এলেন। চোখে ঘুম আর মুখে একরাশ বিস্ময়। আমি হেসে বললাম, আজ কাজের লোক আসবে না মনে হয়। তোমার ছেলে তো আর 10টা হাত নিয়ে জন্মায়নি। একটু সাহায্য করবে তো? মা হেসে বললেন, আদেশ করো বাবা, যা বলবি তাই করব। আমি ঘরের ভেতরের ছোটখাটো জিনিসপত্র গোছাতে শুরু করলাম। আর মা জানালার পর্দার পাশে দাঁড়িয়ে বাইরে তুলসী গাছের দিকে তাকিয়েছিলেন। জানালার ফাঁক দিয়ে হাওয়া আসছিল, আর আমার পাঞ্জাবির একপাশ হালকা উঠছিল। কোমরের দিকটা একটু দেখা যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম মা মাঝে মাঝে চোখ তুলে তাকাচ্ছেন, আবার তাড়াতাড়ি চোখ নামিয়ে নিচ্ছেন। মা হঠাৎ খাটের নিচে কিছু একটা দেখতে পেয়ে ঝুঁকে পড়লেন। একটু পরে কণ্ঠে কৌতূহলী সুরে বললেন, প্রান্ত, এটা বুঝি তোর? আমি ঘুরে দেখি তার হাতে আমার পুরনো ছোটবেলার ডায়েরি, হালকা মলাট, আর সামনে আমার হাতে লেখা ছোট একটি কবিতা। আলো সেটা আরও চোখে লাগছিল। আমি কাছে গিয়ে হেসে বললাম, আহ, এতদিন খুঁজে পাচ্ছিলাম না। কাল রাতে পড়ার কথা ছিল। মা চোখ নামিয়ে ডায়েরিটার উপর আঙ্গুল টেনে বললেন, খুবই অদ্ভুত মনে হচ্ছে। এই লেখাগুলো তো তোর খেলার মতন। আমি একটু হেসে বললাম, সব জিনিস একা হাতে সামলানো যায় না, বুঝলে তো। মায়ের চাহনিতে তখন কিছু একটা ছিল, যা বলা না হলেও অনুভব করা যাচ্ছিল। আমি ডায়েরিটা নিয়ে নিলাম তার হাত থেকে। বললাম, তোমার ছেলের জিনিস নিয়ে অত মনোযোগ দিলে চলবে না। কিন্তু মা মুচকি হেসে বললেন, মনোযোগ না দিলে অনেক অনুভূতি মিস হয়ে যায় বাবা। আমি হেসে ফেললাম, আর শরীরটা যেন হালকা কাঁপুনি দিয়ে উঠল। এরপর আমি ব্যালকনিতে ঝাঁটা দিচ্ছিলাম। মা পাশের ঘর থেকে এক কাপ চা হাতে এসে দেখলেন আমি নিচু হয়ে কিছু তুলছি। কি পেলি? তিনি জিজ্ঞেস করলেন। আমি একটু থেমে বললাম, মনে হচ্ছে কোথাও থেকে উড়ে এসে পড়েছে। তবে এটা খুবই হালকা জিনিস। আমার হাতে ছিল মায়ের একটা পুরনো চিঠি, যার উপর বাবার হাতের লেখা ছিল। দেখে বুঝেই নেওয়া যাচ্ছিল সেটা তাদেরই। আমি সেটা নিয়ে আলমারিতে রেখে দিলাম, আর রান্নাঘরের দিকে চলে গেলাম। বেলা তখন 2:30 পার হয়ে গেছে। ফ্রিজ খুলে দেখি ডিম নেই, সবজিও প্রায় ফুরিয়ে গেছে। হঠাৎ মনে হলো কিছু হালকা খেতে ইচ্ছে করছে, চটজলদি কিছু হলে ভালো হয়। নুডলসও চলবে। রান্নাঘর থেকে মাথা বের করে বললাম, মা, ভাতের হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি, মাঝে মাঝে রেখে দিও। আমি নিচে দোকানে যাচ্ছি, মিনিট 10 লাগবে। খিমা বললেন, বাবা, রোদে বেরোবি?
হালকা পাঞ্জাবি পরেছি, সমস্যা হবে না। আর তুমি তো আছো ঘরে। সাদা পাতলা সুতির পাঞ্জাবি আর জিন্স কোমরে গুছিয়ে নিলাম। দরজা দিয়ে বেরোতেই বুঝলাম মা একবার চোখ তুলে তাকিয়েছেন। দোকানে গিয়ে দেখি দোকানদার আগের মতোই হাফ হাতা গেঞ্জি আর গামছা কাঁধে। আমাকে দেখে ওর মুখে চেনা হাসি, কিন্তু চোখে যেন অন্যরকম মনোযোগ। দাদা, এই রোদে কি চান? আমি হেসে বললাম, এই রোদেই তো পুরনো আলস্য গলে যায়। আমি তো একেবারে নতুন গো। আমি একটা নুডলসের প্যাকেট চাইলাম। হালকা হাসির আদান প্রদান চলছিল। তোমার দোকানে তেল মশলার চেয়ে গরম যেন বেশি লাগে বললাম। সে কানে গামছা ঠেকিয়ে বলল, সবসময় না, তবে কেউ কেউ এলে দোকানটাও গরম হয়ে যায়। ও আমি একটু হেসে বললাম, তোমার কথার মধ্যে আগুন লুকিয়ে থাকে দেখি। সে নিচু গলায় বলল, আজ রাতে নদীর পাশে একটু জায়গা ফাঁকা রেখেছি, চাইলে বসে চা খাওয়া যাবে গো। আমি প্যাকেটটা হাতে নিয়ে মুচকি হেসে বললাম, সন্ধ্যার হাওয়া ভালো থাকলে ভেবে দেখা যাবে। দোকান থেকে বেরিয়ে পেছনে তাকালাম না, তবে জানতাম সে তাকিয়ে আছে। হাঁটার ছন্দ বরাবর চুপচাপ। ঘরে ফিরে দেখি মা চুলার পাশে বসে। সব ঠিক ছিল? জিজ্ঞেস করলাম। তিনি মাথা নাড়লেন, কিন্তু চোখে যেন অন্য কিছু খুঁজছিল। আমি রান্নাঘরে গিয়ে গ্যাস জ্বালালাম। নুডলস রান্না হয়ে গেলে চুলা বন্ধ করলাম। পছন্দের সেই ঘ্রাণ ছড়িয়ে গেল ঘর জুড়ে। তবে খিদেটা আজ পেটের থেকে যেন মনে বেশি ছিল। ঘরের ভেতর মা ফোনে ব্যস্ত, কিন্তু চোখ মাঝে মাঝে আজ আমার দিকেই ঘুরছিল। রান্না করে ঘামার কারণে পাঞ্জাবিটা গায়ে লেগেছিল, আর গেঞ্জিটা যেন একটু বেশি টান ছিল পিঠের দিকে। গলার কাছটাও ভিজেছিল। আমি চুল সরিয়ে হালকা বাতাস খেতে লাগলাম। মা তখন তাকিয়েছিলেন। চোখে কোনো প্রশ্ন ছিল না, শুধু স্থির দৃষ্টি। তুমি বসো, আমি একটু স্নান করে নিই। মাথার ভেতরটা গরম হয়ে গেছে কি? মা মাথা নাড়লেন। বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিলাম। ঠান্ডা পানির ধারায় শরীর ভিজে যেতে লাগল। কিন্তু মনে হচ্ছিল শুধু ঘামের ক্লান্তি নয়, দিনভর জমে থাকা চাপা অনুভূতিরা যেন ধুয়ে যাচ্ছে ধীরে ধীরে। বাথরুম থেকে বেরিয়ে এলাম সাদা ঘরের পোশাকে। ভেজা চুল খোলা, সিথি দিয়ে পানি পড়ছে নিচে। ঘরে ঢুকতেই দেখি মা দাঁড়িয়ে, চোখে একরকম নীরব প্রশ্ন। কিছু একটা বদলে যাচ্ছে, বুঝতে পারছিলাম। কথা না বললেও চোখের ভাষা অনেক কিছু বলছে। আমি হালকা গলায় বললাম, এই গরমে মানুষকে চিনে ফেলা যায়, কে কি চায় আর কি লুকায়। মা কিছু বললেন না, শুধু মাথা নিচু করলেন, যেন কিছু ভুল করেছেন। কিন্তু আমি বুঝলাম এটা দেখার চেয়ে অনেক গভীর কিছু। ঘরের আয়নার পাশে দাঁড়িয়ে চুল মুছছিলাম। আয়নায় তার ছায়া দেখা যাচ্ছিল। নিজের দৃষ্টিতে নিজেকেই যেন নতুন করে দেখলাম। প্রান্ত যেন আর আগের মতো নেই। রাতের খাবার শেষে মা বললেন, প্রান্ত, আজ একটু আগে ঘুমাতে পারি? আমি মাথা নাড়লাম। যাও, কাল সকালে আবার কাজ আছে কি? তার চোখে ছিল একরকম বোঝা, যা দিনের মধ্যে জমেছিল কিন্তু বলা হয়নি। সেই রাতে আমি চুপ করে থাকলাম না। আয়নার সামনে দাঁড়িয়ে লুঙ্গি আর গেঞ্জি পরলাম। হালকা সাজ। নিঃশব্দে দরজার ছিটকিনি খুলে নিচে নামলাম। বাড়ির পেছনে পুরনো নদীর ঘাটটা প্রায় নির্জন। সেদিকে হেঁটে গেলাম। সেখানে দোকানদার দাঁড়িয়ে ছিল। চেনা মুখ, কিন্তু চোখে অন্যরকম আত্মবিশ্বাস। আমি কাছে গেলাম। সে বলল, আপনার আসার খবর জানলে দুপুরের রোদও সহজ হয়ে যেত কি? আমি বললাম, রাতের হাওয়া তো এখন বেশ ঠান্ডা। তবুও আপনি এলে সব গরম হয়ে যায়। আমরা পাশাপাশি বসলাম। চুপচাপ। জলের আওয়াজ, হালকা বাতাস, আর দূরের কোনো নৌকার ভেপু, সব মিলিয়ে ঘোরের মতো একটা আবহ তৈরি হলো। মনে হচ্ছিল আজকের রাতটা আলাদা। ঠিক তখনই দূরে একটা ছায়া নড়ল। বুঝলাম সেটা মা। হয়তো দরজার শব্দে ঘুম ভেঙেছে। তিনি দাঁড়িয়ে রইলেন গাছের আড়ালে। আমি দেখেও না দেখার ভান করলাম। দোকানদার আমার দিকে হেলে বলল, দাদা, আপনি এভাবে আসবেন? আপনি তো শুধু দেখার জন্য নন গো। আমি হালকা হেসে মায়ের দিকে একবার তাকালাম। তিনি দেখছিলেন চুপচাপ। আমি বুঝলাম এই রাতটা আমার নিজের মতো। ঘণ্টাখানেক পর ফিরে এলাম। পা টিপে টিপে ঘরে ঢুকে গেঞ্জিটা নামিয়ে চেয়ারে রাখলাম। তারপর সোজা বিছানায় গা এলিয়ে দিলাম। চোখ বন্ধ করেও ভাবছিলাম, মা সব দেখেছেন। এখন তাকে কিভাবে সামলাবো? যদি মুখ খুলে ফেলেন? তবে আমি জানতাম তার ভেতর কিছু একটা জন্ম নিয়েছে। আর আমি চাই ধীরে ধীরে সেটা যেন আমার অভ্যাস হয়ে যায়। তার চোখে আমি যেন এক বিকেলের না ফুরানো আলোর মতো থেকে যাই। সকালে উঠে দেখি জানালার ফাঁক দিয়ে রোদ আসছে ধীরে ধীরে।
হালকা ঠান্ডা বাতাস, কিন্তু ঘরের ভেতর একরকম অন্যরকম গরম লাগছিল, যা শুধু তাপমাত্রা দিয়ে বোঝা যায় না। বোঝা যায় চোখের ভাষায়, নিঃশব্দ স্পর্শে। আমি রান্নাঘরে গিয়েই চায়ের জল বসালাম। সঙ্গে 2টো বিস্কুট গরম করতে দিতে দিতে পেছনে ঘুরে দেখি মা টেবিলে বসে আছে। এক গাল থেমে থাকা মুখ, কিন্তু চোখে সেই হালকা ঝাঁজ এখনো টিকে আছে। ঘুম হয়েছে তো? আমি জিজ্ঞেস করলাম। মাথা নিচু করে চায়ের কাপ তার সামনে রাখলাম। তিনি একবার মুখ তুলে তাকালেন। তারপর ধীরে বললেন, তুই তো মনে হয় ঘুমাসনি। আমি হেসে বললাম, সবাই তো একরকম ঘুমায় না মা। কারো ঘুম শরীর থেকে আসে, কারো মন থেকে। আর মন যদি চঞ্চল থাকে, ঘুম আসে না। তিনি চায়ের কাপে চুমুক দিয়ে আমার দিকে তাকালেন। গতকাল তোকে বাইরে যেতে দেখেছিলাম। তার কণ্ঠ মৃদু, স্পষ্ট। আমি এক মুহূর্ত চুপ করে তার চোখে তাকালাম। তারপর বললাম, দেখেছ বলেই বলছো, নাকি অন্য কিছু মনে করেছ? মা থমকে গিয়ে বললেন, ভেবেছি। মিথ্যে বলবো না। আমি হালকা হাসলাম। তারপর ধীরে বললাম, তোর বাবা এখন বয়সে বড়। রুটিন, দায়িত্ব আর নীরবতায় বাধা। কিন্তু আমি এখনো আলোর দিকে তাকাতে ভালোবাসি। গন্ধ, ছোঁয়া, দৃষ্টি তো বয়স দেখে না, তাই না? মা চোখ নামিয়ে ফিসফিস করলেন, সবার বুঝতে পারা হয় না বাবা। আমি বুঝি। আমি চায়ের কাপটা এগিয়ে দিলাম। বোঝার আর জানার মধ্যে পার্থক্য আছে মা। কেউ বোঝে, কেউ জানে, আবার কেউ অনুভব করে। তিনি একটু কাছে এসে বললেন, তুই চাইলে আমি তোর মন বোঝার চেষ্টা করব। শুধু চোখ দিয়ে নয়, সময় নিয়ে ধীরে ধীরে। আমার বুক তখন একটু ধকধক করছিল, কিন্তু ঠোঁটে এক হালকা হাসি। আমি বললাম, যে রাস্তা তুমি নিতে চাও সেটা সহজ নয়, তবে সাহস থাকলে আমি পথ দেখাবো। ও সেই সকালে আমরা নাস্তা করছিলাম। বিস্কুট আর চায়ের বাইরেও চোখে, নিঃশ্বাসে, শরীরের নরম হাওয়ায় একটা ভাব আদান প্রদান হচ্ছিল। আজ বুঝেছি, মা শুধু দেখেই না, অনুভব করতেও জানে। গল্পের শিক্ষণীয় বার্তা। জীবনের গতিপথে আমরা প্রায়শই এমন কিছু খুঁজি যা আমাদের জীবনসঙ্গীর মধ্যে পাই না। আমরা মনে করি নতুন কোনো সম্পর্কে হয়তো সেই শূন্যতা পূরণ হবে, কিন্তু অনেক সময় সেই অপূরণীয় শূন্যতা আসলে অন্য কারো অপেক্ষা করে না। বরং সেই শূন্যতা ভরে দিতে পারে পারিবারিক বন্ধনের গভীরে লুকিয়ে থাকা নিঃশর্ত ভালোবাসা। মা ও ছেলের সম্পর্ক হল সেই পবিত্রতম স্থান, যেখানে কোনো স্বার্থ থাকে না কোনো শর্ত। শুধু থাকে স্নেহ, মমতা এবং এক গভীর